ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। ভরা মৌসুমও চড়া চালের দাম। গত ৩ সপ্তাহে বাজারে সরু চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা, আর মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৮ টাকা। চালকল মালিকরা বলছেন ধানের দাম বেশি হওয়ার কারণে তারা চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন কোরবানির ঈদের পর থেকে চালের দাম বস্তা প্রতি বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয় ভরা মৌসুমে চালের দাম চড়া, খরায় কি হবে। অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ও বাংলাদেশ অটো অ্যান্ড মেজর হাস্কিং মিল মালিক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। একটু কারেকশন, আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাইরেক্টর জেনারেল ছিলাম। দুঃখিত, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। হ্যাঁ জি জি হ্যাঁ, বাংলাদেশ কৃষি। আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে আসলে এই যে ভরা মৌসুম চালের দামটা চড়া, সবকিছু মিলে আপনি দীর্ঘদিন ধরে সেখানে মহাপরিচালক ছিলেন, একটা বিশাল অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে। সেই অভিজ্ঞতার আলোকে যদি জানতে চাই আসলে কেন এমনটা হয় প্রত্যেক বছর, আমরা দেখতে পাই এটা আসলে কমে না, মানে বাড়তেই থাকছে বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি নিজেও একজন ধান চাষি। হ্যাঁ, আমি অনেক আগে রিটায়ার করেছি। আমি গ্রামে যাই, আমি ধান চাষ করি, বহুদিন থেকে আমার ধান চাষের আর অভিজ্ঞতা আছে। আর আমার পিএইচডি ডিগ্রি করেছি ধান নিয়েই, IAR নিয়ে। তো কাজী ধানই আমার নেশা পেশা। এখন যেটা বাজারে যে ধানের দাম, যখন আমরা ভরা মৌসুমে আমরা যখন কর্তন করলাম, যখন বাজারে বিক্রি করতে যাই, তখন আমার মনে করেন চাল 830 টাকার উপরে কিছু দিয়ে বিক্রি করতে পারি না, বুঝেছেন? তো কাজে সেই হিসাব যদি করি, আমাদের চালের পার কেজি চালের দাম মনে করেন 45 টাকা 50 টাকার বেশি হওয়ার কথা না। তো কাজেই আর আমি নিজেও যে চাল খাই, আমার গ্রামেই আমার জমিতে চাষ করি কাটারি ভোগ, তো ওগুলা আমি নিয়ে আসি এবং আমার পড়েছে মাত্র 60 টাকা, এখন বাজারে 75 টাকা 80 টাকা। এটার কোনো কারণই নেই। মেইন কারণ হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইন, বিশেষ করে যারা খুচরা কিনে নেয়, মনে করেন একদম প্রাইমারি পয়েন্টে যারা আমাদের ধান কিনে নেয়, তাদের থেকে আরম্ভ করে যারা মিল মালিক ওখানে যায়, তারপরে ওখানে মিলিং হওয়ার পরে যে টাকায় চলে আসে, এই যে সাপ্লাই চেইনের মধ্যে মনে করেন এরা কাজসাজি আছে। এবং এটার মধ্যে মনে করেন বিজনেসম্যানরা আছে এবং মনে করেন আরও অন্যান্য অদৃশ্য শক্তি আছে, যার কারণে আমরা সাধারণ মানুষ এবং আমরা ভুক্তভোগী। এবং এটা আননেসেসারি এত দাম হওয়ার কোনো কারণই নেই। আমাদের ইকোনমিক থিওরিতে আমরা পড়েছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, যে প্রচুর সাপ্লাইও আছে বা ডিমান্ডও আছে, যে এই দাম বাড়ার কোনো কারণ নেই। এটা অদৃশ্য শক্তি আছে, সেই শক্তিকে যদি আমরা ম্যানেজ না করতে পারি, তাহলে সাধারণ পাবলিক আমরা উইল সাফার। নিশ্চয়ই আপনি অত্যন্ত দারুণভাবে আপনার পর্যবেক্ষণ, যেহেতু আপনি নিজেও একজন কৃষক বলছেন, সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই আপনারা জানেন এবং সেই আলোকে আপনি সাপ্লাই চেনের কথা বলেছেন, অদৃশ্য শক্তির কথা বলেছেন, সে বিষয়ে আমরা আরও আলোকপাত করবো আপনার সাথে। জয়নাল আবেদিন প্রধান আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত আছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, শুনলেন শহীদুল ইসলাম যে বিষয়টি বলল, এই যে সিন্ডিকেটের কথা বলল, অদৃশ্য শক্তির কথা বলল, কারসাজির কথা বলল, সব কিছু নিরিখে আসলে আপনার মন্তব্যটা কি? কেন এই মানে চালের এই যে ভরা মৌসুমের দামটা এখনো চড়া? ধন্যবাদ ডিবিসিকে, সুন্দর একটা প্রশ্ন। আসলে দেখেন, এবার যে ভরা মৌসুমে প্রথম যে ধানের দাম ছিল, এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা বাজার ছিল। আপনার মে মাসের এপ্রিলে যে ধান উঠছে শেষের দিকে, সেটা আমি এপ্রিলে যাব না, আমি যাব মে মাসের কথা বলবো। মে মাসে যে ধান উঠছে, সে ধান আমাদের কুষ্টিয়ার মোকামে বা আমাদের এই দক্ষিণবঙ্গে আমরা যে ধান এই অঞ্চলের মানুষ যে চাউল বিক্রি করি, বিশেষ করে সরু চাউল মিনিকেট 28, আমরা কিন্তু খুব মে মাসে কিন্তু খুব ধান কিনেছি, খুব কৃষকের কাছ থেকে চমৎকার দামে ধান কিনেছি। বিশেষ করে মিনিকেট আমরা ধান কিনেছি 1560 টাকা এবং চাউল বিক্রি করছি আপনার 69 থেকে 70 টাকা, যেটা মে মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতেও এই বাজার ছিল প্রায় 80 থেকে 82 টাকা। সেখানে চাউলের দাম কিন্তু পার কেজিতে 10 টাকা কমে গেছে। এই মে মাসে যে বাজার ছিল ধানের বাজার 1550 টাকা থেকে 60 টাকা,
সেটা জুন মাসে এসে হঠাৎ করে ধানের দাম হঠাৎ করে না, মানে জুন মাসে এসে ধানের দাম বেড়ে গেল 1720 টাকা। এবং এই যে আকস্মিক ধানের বাজার বৃদ্ধি, আমি মনে করি শহীদুল ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশের প্রতিটি জেলাতে প্রায় 4-5 জন লোক আছে যাদের কাছে ধানগুলো যারা ক্রয় বেশি করে থাকে এবং তাদের কাছে ধানগুলো বেশি থাকে। এই যে 1550 টাকার ধান একটা জেলা শহরে মনে করেন যে 60-70টা বা 80টা অটোমেটিক মিল থাকে, তারা কিন্তু স্মুথলি ভাবে ব্যবসা করতেছিল। আপনার 70 টাকার মিনিকেট, যারা এ গ্রেডের মিনিকেট তারা বিক্রি করছে, যারা একটু তার চেয়ে কম তারা 69 বিক্রি করছে, যারা তার চেয়ে কম তারা বিক্রি করছে 68 টাকা। কিন্তু যারা এই 68 বা 69 বিক্রি করছে তারা কিন্তু ধান আনে, ধান কৃষকের কাছ থেকে আনে আর বিক্রি করে। মাঝে যেই অদৃশ্য যে শক্তি যা বললেন যে প্রতিটা জেলাতে 5 জন 6 জন যে অদৃশ্য শক্তি আছে, এরা কিন্তু হাজার হাজার গাড়ি ধান তারা ক্রয় করছে। ক্রয় করে মাঝপথে তারা জুন মাসে এসে হঠাৎ করে তারা বাজারে তারা ধানের দাম পার মনে 100 টাকা বৃদ্ধি করে দিচ্ছে। অর্থাৎ তাদের কাছে ধান থাকা অবস্থায় তারা ধানের দাম বৃদ্ধি করে বাজারে কিন্তু 3 থেকে 4 টাকা চালের দাম বাড়ায় দিচ্ছে। এই অদৃশ্য শক্তি আমি মনে করি যে এটা আমাদের ছোট ছোট মিল মালিকদের জন্য খুবই কষ্টদায়ক। আমরা যারা ছোট মিল মালিক আমরা বলবো যে এবারের বাজার খুব স্মুথলি ছিল। আপনার এবারের বাজার আমি বলি যে যেটা 28-এর বাজার প্রথম অবস্থায় ছিল আপনার 52 টাকা কেজি, যেটা যে ধান ছিল 1320 টাকা মন। আপনার এই যে মে মাসে বা জুন মাসে আমরা 1320 টাকা ধান কিনে 52 টাকা চাল বিক্রি করলাম। জুলাই মাসে আসার পরেই ধানের বাজার বেড়ে গেল 100 টাকা। এগুলা কারা বৃদ্ধি করলো? এই বৃদ্ধির পিছনে কারা জড়িত এবং কোন অদৃশ্য শক্তি জড়িত এবং এই বাজার ব্যবস্থাপনায় কারা লাভবান হচ্ছে, এটা কিন্তু ভাবার বিষয়। আমি মনে করি আমি একজন মিল মালিকের সংগঠনের নেতা, আমিও কিন্তু এটা পছন্দ করি না। এবারের বিষয়টা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হচ্ছে, যেখানে 69 টাকা থেকে 70 টাকা মিনিকেট বিক্রি করলাম, হঠাৎ করে 1 মাসের মধ্যে সেই মিনিকেটের চাল 75 টাকা বিক্রি করতে হবে। এটার কারণটা কি? যে ধান আমি কিনলাম 1560 টাকায়, সেই ধান আমি কেন 1820 টাকায় কিনবো বা 1720 টাকায় থেকে 1820 টাকা কেন হয়ে গেল? আমি মনে করি যে যারা অতিরিক্ত ধান কিনে তাদের ছিল, তারা এই বাজারটাকে ওই ধানকে বৃদ্ধি করার জন্য তারা বাজারে এই ধানের দাম বৃদ্ধি করছে। এটা আমি বাস্তবভাবে আমি মনে করি। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো। আপনি বেশ কিছু অদৃশ্য শক্তির কথা বলেছেন, সেগুলো কারা সেটাও নিশ্চয়ই আমরা জানতে চাইবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি পর আবারও ফিরবো আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজকের আলোচনার বিষয় ভরা মৌসুমে চালের দাম চড়া, খরায় কি হবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার যে বিষয়টি জানতে চাই, আসলে এত বছরে কেন আমরা একটা সঠিক চালের বিপণন ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি? আসলে গাফিলতিটা কোন জায়গায়, নাকি সদিচ্ছার অভাব? আমার মনে হয় যে এই জন্য বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং আছে, সেই মার্কেটিং ডিপার্টমেন্টেরই মূল দায়িত্ব এটা করার জন্য। কিন্তু আমাদের দেশের এমন সমাজ ব্যবস্থা, আমরা ইচ্ছে করলেই ঠিকমতো করতে পারি না আর কি। এই ব্যবস্থাটা সুষ্ঠু ব্যবস্থা হয় সরকার থেকে ঠিকমতো করে না, বা পাবলিকে যারা বিজনেস করে তারা হয়তো ঠিকমতো করে না। আমি এখন আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি রানিং 79 ইয়ার্স ওল্ড নাও। হ্যাঁ, আমার সারা জীবনই মানে 57-58 বছর আমার এগ্রিকালচার লাইনে। আমি এটা দেখছি যে দুই পক্ষই এর মধ্যে জড়িত আছে, এবং এটা একটা ভালো সিস্টেম একটা দেশে গড়ে উঠুক, এটা কেউই ঠিকমতো চায় না আর কি। এবং ভেস্টেড গ্রুপ আছে, এবং যেটা আমি প্রথমে বললাম অদৃশ্য শক্তি, সেগুলাকে যদি ঠিক না করা যায় তাহলে মনে করেন আমরা করতে পারবো না। আমি বলি যে আমার রংপুর জেলায় আমার ওখানে যে সবজির দাম যেখানে মনে করেন 12, 13, 14 টাকা, সেই ঢাকাতে এসে এখানে পটল এখানে 60, 70, 80 টাকা এখানে লাগে। তাহলে এখান থেকে কতই আর খরচ আছে, সেই খরচ দিয়েও তো মনে করেন আপনি 20-25 টাকায় হয়ে যায়, এর বেশি তো লাগে না। কিন্তু এখানে ঢাকায় আস্তে আস্তে এত লেগে যায়। এই যে এটা মনে করেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই যে ইকোনমিক থিওরি ডাজ নট ওয়ার্ক ইন বাংলাদেশ।
তখন এটা মনে করেন যে যারা আরো উপরের দিকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আছে, আমি তাদেরকে অনুরোধ করব তারা দিকে যেন এদিকে সব মানে নজর দেয়, এবং এটা নজর যদি ঠিকমতো দিতে, বাজার ব্যবস্থা ঠিকমতো হলে আমাদের দেশের লোকজন সবাই আমরা স্বস্তিতে থাকতে পারবো, এবং আমরা বাজারে এই যে দাম, এত চড়া দামে আমরা আমরা আমাদের জীবন ব্যবস্থা বা জীবনের মান অনেক উন্নয়ন হতে পারে, আমরা জীবনের মান অনেক উন্নয়ন করতে পারবো। এই যে নিশ্চয়, আমাদের কথা এখন প্রসঙ্গে এনার্জি আরেকটি বিষয়, এই সিকিউরিটি যে আছে। আমরা বারবার বলছি অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তি, আমরা জানি সেটা পুরোটাই অদৃশ্য হলেও সেটা দৃশ্যমান। এটা কি আপনারা গুটি কয়েক কর্পোরেট যারা গ্রুপ আছে তাদের কাছে কি জিম্মি? না, এখন কথা হচ্ছে যে মনে করেন যে জিম্মি এখন আমার মনে হয় গিভ অ্যান্ড টেক পলিসি ওখানে আছে, আমি ঠিক জানি না, কারণ এটাকে কন্ট্রোল করতে গেলে আমার মনে হয় যে সরকার উদ্যোগও লাগবে, এবং যারা ওই ভাই যিনি ওনার অ্যাসোসিয়েশনের উনি তো সভাপতি, ওনাদের সহযোগ থাকলে দুজনই যদি ঠিকভাবে কাজ করে তাহলে আমরা জনগণ আমরা বেঁচে যাই। কাজে ওনারও অনেক বড় রোল আছে, কাজে উনি যে দামে কিনবেন ওনার তো কিছু প্রফিট থাকবে, উনি তো একটা বিজনেসে আছে, উনি প্রফিট করবেন, ওনার সংসার আছে, কাজে যদি বেশি প্রফিট উনি করতে যান, আর যারা অন্যদিকে আছে তারা যদি ওনাদের কাছ থেকে বেশি পাইতে চায় তাহলেই তো সমস্যা। দেখেন আপনি আমার কথা হচ্ছে বুঝতে পারছেন আর কি, সব কথা তো ঠিক মতো বলা যায় না আর কি। আমি বিজ্ঞানী, আমার কিছু নেই, আমার চা পাওয়ার কিছু নেই, আমি জীবনের শেষের দিকে যা আমি কাজ করি গ্রামীণ কৃষকের জন্য, যাতে তাদের আপনি থাকুন আমাদের অবস্থার সাথে। উন্নয়ন জয়নাল হয়। আবেদিন, শুনলেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম যে বিষয়টি অবতারণা করলো, আসলে এই যে কাদের হাতে জিম্মি বিষয়টা যদি বলতে চাই, সরাসরি বলি, যেহেতু আপনি এটাতে নেতৃত্ব দিচ্ছেন, আপনি তৃণমূল পর্যায় থেকে কাজ করছেন, এবং মিলারদের যে বিষয়টি সেখানে আপনি যারা সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন, আসলে এই অদৃশ্য বিষয়টা কেন দৃশ্যমান হচ্ছে না? না, এটা অদৃশ্য বা দৃশ্যমান না, অদৃশ্যের মধ্যে এটা আমাদের মানে পুরা নীতিমালার একটা ইয়ে আছে, মানে অভাব আছে। আসলে আপনাকে নীতিমালার মধ্যে যেটাকে আগাইতে হবে, একটা রাইস মিল, একটা ছোট মিল মালিকের ধান কেনার ক্ষমতা আছে মনে করেন 20 গাড়ি। এখন একটা বড় মিল মালিকের ধান কেনার ক্ষমতা আছে প্রায় 10,000 গাড়ি বা 20,000 গাড়ি, 50,000 গাড়ি। এখন অদৃশ্য শক্তি বলতে আপনার এই ব্যবসাটা তো যারা তৃণমূল থেকে শুরু করছে তারাই হচ্ছে মূল এর উদ্যোক্তা। যারা হচ্ছে নতুন আসছে বা যারা এখানে এসে 10,000 গাড়ি, 20,000 গাড়ি, 50,000 গাড়ি ধান কিনতেছে কৃষকের কাছ থেকে বা বিভিন্ন মাঠে, তারা তো এটার উদ্যোক্তা না। এখন উদ্যোক্তার উপর যদি আপনারা যদি মানে ইয়েটা না থাকে, রাষ্ট্রের যদি খোঁজ খবর বা তাদের প্রতি যদি দৃষ্টি না থাকে, তাহলে তো আপনার পর্যায়ক্রমে তো অদৃশ্য যারা আছে তারা তো বেশি শক্তিশালী হয়ে যাবে। আর তাদের শক্তিশালী আর সাধারণ মিল মালিকদের শক্তিশালী তো এক না। আপনি আপনি আমার বাংলাদেশের সবচেয়ে বড় চাউলের মোকাম দিনাজপুর, তারপর হচ্ছে আপনার নওগাঁ, তারপর চাপাই, তারপর কুষ্টিয়া, আপনি এই সমস্ত মিলগুলো তো আধুনিকরণ হয়েছে মাত্র 10-12 বছর বা 15 বছর হলো। কিন্তু আগে তো সব ছিল চাতাল বা বয়লার বা হাস্কিন মিল মালিক। তখন তো আপনার এই চাল মানুষ খেত, মানুষ বিক্রি করত। তখন ঢাকা, বরিশাল, খুলনা বিভিন্ন অঞ্চলের আড়তদাররা, আপনি প্রত্যেকটা আড়তদাররা, অর্থাৎ কুষ্টিয়া, তখনও বিক্রি হয়েছে, এখনো বিক্রি হচ্ছে, কিন্তু বিপণন বৈষম্যটা হয়তো ছিল না। এই যে বিপণন বৈষম্যটা যদি মানে অর্থাৎ বুঝতে পেরেছি আমি, যারা আপনার তৃণমূল প্রান্তিক পর্যায়ে যারা মিলাররা আছেন, তারা কর্পোরেট যে কালচার, কর্পোরেট যারা জিম্মি, তাদের হাতে একরকম অদৃশ্যভাবে জিম্মি আছে। তাহলে এই প্রথাটা কেন ভাঙা যাচ্ছে না? এই প্রথাটা কাহাতকার চলবে? আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, সবকিছুই বলছি, কিন্তু এটা আমরা ভাঙতে পারছি না কেন? দুর্বলতা কোন জায়গায় স্পেসিফিক আমি ভাবে আপনাকে বলতে বলি হবে। যে রাষ্ট্রের যে মূল যে ফোকাস, রাষ্ট্রের যে মূল যে ইয়ে, আপনি একটা অঞ্চলে 100টা মিল আছে, তার ভিতরে 10টা মিল মনে করেন যে বড় মিল, বাকি 90টা মিল ছোট মিল। আপনার প্রত্যেকটা মিল থেকে যদি 90টা মিল থেকে যদি প্রতিদিন যদি 5 গাড়ি চাল বের হয়, তাহলে 5×90 কত হয়? আর 10টা মিল থেকে যদি 5 গাড়ি করে বাড়ায়, তা 50 গাড়ি। তা আপনার 50 গাড়ি চাউলের ডিমান্ড এক জিনিস, আর 90টা রাইস মিলারের ডিমান্ড এক জিনিস। আর 90টা মিল মালিক যদি আপনার সুষ্ঠুভাবে তার মিল চালাতে না পারে, তাহলে তো মার্কেটে তো চাউলের প্রভাব পড়বে। তখন তো ওই 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 দশজন তো তখন এটার প্রভাবটা সিনাই নিবে। আপনাকে সিনাই নেওয়ার সুযোগটা কারা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, এটাকে আপনাকে দেখতে হবে। শুনেন, আমরা ছোট মিল মালিকরা বড় মিল মালিকদের সাথে প্রতিযোগিতা করে পারবো না। এটাকে রাষ্ট্রের যারা মূল কাঠামো আছে, আমি বারবার বলি, এটা আপনার বিগত রাজশাহীতে আমাদের
বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান সাহেব আসছিলেন, সেখানে আমি ইনভাইটেশন দাওয়াত পেয়েছিলাম। আমি সেখানে বলছি যে এই যে প্রান্তিক কৃষকদের কাছে ধান 15 দিনের মধ্যে উঠে চলে যায়, ধানগুলো কাদের কাছে যায়? এটা কি ছোট ছোট মিল মালিকদের কাছে যায়? এদের কাছে কি এই ধান কিনে টাকা আছে? কৃষক তখন বলে যে আমরা ধানের দাম পাই না। তাহলে কৃষককে আপনাকে বাঁচাইতে হলে আপনি হাজার হাজার কোটি কোটি টাকার বিলিয়ন অর্থাৎ সবই দৃশ্যমান, সবই দেখা যাচ্ছে, সবই বোঝা যাচ্ছে কারা কিনছে, সবই কিনছে, সবই দেখা যাচ্ছে, কিন্তু আসলে রাষ্ট্রযন্ত্র যদি সে জায়গায় এগিয়ে না আসে, আসলে এইসব বলে কই আসলে কোনো কিছু হবে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ বাস্তব চিত্রটা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালু খাতায় আছে পর্যন্ত, সঙ্গে থাকুন।